নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হচ্ছে লাল চুল, লেখক মনোজ বসু। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করা যাক। 6 মাস ধরিয়া বিয়ের দিন সাব্যস্ত হয় না। তারপর দিন ঠিক হইল তো বাঁধিল জায়গা লইয়া। মোটে তখন দিন 15 বাকি। হঠাৎ নীলমাধবের চিঠি আসে। কাজিডাঙ্গা অবধি যাওয়া কিছুতেই হইতে পারে না। তাহারা বড়জোর খুলনায় আসিয়া শুভ কর্ম করিয়া যাইতে পারে। বিয়ের ঘটক শীতলচন্দ্র বিশ্বাস চিঠি লইয়া সেই ওই আসিয়াছিল। ভিড় সরিয়া গেলে আসল কারণটা সে শেষকালে ব্যক্ত করিল। প্রতিপক্ষ চৌধুরীদের সীমানা কাজিডাঙ্গার ক্রোশ 3 মধ্যে। বলা তো যায় না, 3 ক্রোশ হইতে কয়েক শত লাঠিও যদি আচমকা বিয়ের নিমন্ত্রণে চলিয়া আসে, তাহারা বরাসন হইতে বর তুলিয়া রাত্রির অন্ধকারে ডাং পাড়ি দিয়া বসিলে অজপাড়া গায়ে জল জঙ্গলের মধ্যে কেবল নিজেদের হাত কামড়ানো ছাড়া আর কিছু থাকিবে না। পাত্র জমিদারের ছেলে, জমিদারের ছেলে ওই একটি মাত্র। অতএব এই 6 মাস ধরিয়া যে জমিদার বাড়ি শুভ কর্মের গুরুতর আয়োজন চলিয়াছে তাহাতে সন্দেহ নাই। সেই আয়োজনের সত্যকারের চেহারাটা সহসা উপলব্ধি করিয়া আনন্দে মেয়ের বাপের হৃৎকম্প উপস্থিত হইল। অথচ মিনুর মা আর হইয়া পড়িলেন। এই রকম গোছগাছ করে শেষকালে যে না হয় তুমি সেই বিয়ে ফেলে ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করে ফেলো, কিন্তু অত বড় ঘর ও বরের লোভ ছাড়া সোজা কথা নয়। শেষ পর্যন্ত আবশ্যকও হইল না। শহরের প্রান্ত সীমায় ভৈরব নদীর ধারে সেরেস্তাদারবাবু এক নতুন বাড়ি তুলিতেছিলেন। বাড়িটা তিনি কয়েকদিনের জন্য ছাড়িয়া দিতে রাজি হইলেন। সামনের ফাঁকা জমির ইটকাঠ সরাইয়া সেখানে শামিয়ানা খাটাইয়া বরযাত্রী বসিবার জায়গা হইল। পিছনে খাওয়ার জায়গা। যদি দৈবাৎ বৃষ্টি চাপিয়া পড়ে তাহা হইলে দোতলার দোরদালানে 70-80 জন করিয়া বসাইয়া দেওয়ার ব্যবস্থা আছে। বিকালে 5খানা গরুর গাড়ি বোঝাই আরও অনেক আত্মীয় কুটুম্ব আসিয়া পড়িল। লগ্ন 8:30টায়। রানী বলিল, মাসিমা, হিরণের বিয়ের বেলায় আপনি বড় অন্যায় করেছিলেন। সবাইকে তাড়িয়ে দিয়ে আপনি যে জামাই নিয়ে খাওয়াতে বসবেন সে হবে না কিন্তু। মিনুর মা হাসিলেন। না, সে হবে না মাসিমা। আমরা সমস্ত রাত বাসর জাগব, কোনো কথা শুনবো না বলে দিচ্ছি। নয়তো বলুন, এক্ষুনি ফের গাড়িতে গিয়ে উঠে বসি। রসুই ঘরের দিকে হঠাৎ তুমুল গণ্ডগোল। বেড়ার উপর কে জ্বলন্ত কাঠ ঠেস দিয়ে রাখিয়াছিল। একটা অগ্নিকাণ্ড হইতে হইতে বাঁচিয়া গিয়াছে। সকলের বিশ্বাস কাজটা বামুন ঠাকুরের। তাই রাগ করিয়া কে তার গাঁজার কলিকা ভাঙিয়া দিয়াছে। পৈতা হাতে বারংবার ব্রাহ্মণ সন্তান দিব্য করিতেছিল। বিনা অপরাধে তাহার গুরুদণ্ড হইয়া গেল। অগ্নিকাণ্ডে কলিকার দোষ নাই।
3 দিনের মধ্যে সে কলিকা একেবারে হাতে লয় নাই। বেলা ডুবিয়া যাইতে শীতল ঘটক আসিয়া উঠানে দাঁড়াইল। কি খবর? খবর কি? শীতল কহিল, খবর ভালো। বরযাত্রী সব ওদের বাসা বাড়ি পৌঁছে গেছেন। জজবাবুর বড় মোটর এটে সাজানো হচ্ছে, ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়বে। তারপর হাসিয়া গলা খাটো করিয়া কহিতে লাগিল, একোশ বরকন্দাজ গাঙের ঘাট আগলাচ্ছে। কি জানি, কিছু বলা যায় না। আমাদের কর্তাবাবু এক বিন্দু খুঁত রেখে কাজ করেন। মোটরের আওয়াজ উঠিতেই ধূপ ধাপ করিয়া 8-10টা মেয়ে ছুটিল তেতলার ছাতে। সকলের পিছন হইতে নীরু বলিল, যাওয়া ভাই অনর্থক। ছাদ থেকে কিছু দেখা যাবে না। তার চেয়ে গোলকুঠির জানালা দিয়ে কৌতূহল চোখ মুখ দিয়া যেন ছিটকাইয়া পড়িতেছে। ঠাট্টা তামাশা, ছোটাছুটি, মাঝে মাঝে হাসির তরঙ্গ। তার মধ্যে যুক্তি বিবেচনার কথা কে শুনিবে? রানী সকলের আগে ভাগে ঝুঁকিয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে আঙুল দিয়া দেখাইল, ওই ওই বর দেখো, মরবি যে এক্ষুনি পড়ে। ছাতের এখনো আলসে হয়নি, দেখছিস? বলিয়া আর একটি মেয়ে রানীকে পিছে ঠেলিয়া নিজে আগে আসিল, যেন সে মোটেই পড়িতে পারে না। জিজ্ঞাসা করিল, কই? ও রানী, বর দেখলি কোন দিকে? গলায় ফুলের মালা, ওই যে, দেখতে পাও না? তুমি যেন কীরকম সেজদি বললি? মালা না, তোর মুন্ডু। ও যে এক বুড়ো, সাদা চাদর কাঁধে, থুরথুরে, মাগো, 3 কালের বুড়ো। ও বরের ঠাকুর দাদা। বর এতক্ষণে কোন কালে আসনে গিয়ে বসেছে। ছাতের ওপর হইতে বর আসন পর্যন্ত নজর চলে না, দেখা যায় কেবল সামিয়ানা। নীরু বলিল, বলেছি তো অনর্থক। তার চেয়ে নিচে গোলকুঠুরির জানলা দিয়ে দেখি গে, চল চল চল। অন্ধকারে নদী মৃদুতম গানের সুর তুলিয়া যাইতেছে। ওপারেরও যেন কিসের উৎসব। অনেকগুলো আলো, ঢাকের বাজনা, সহসা এক ঝলক স্নিগ্ধ বাতাস উহাদের রঙিন শাড়ি, কেশ বেশের সুগন্ধ, উজ্জ্বল কলহাস্যের টুকরোগুলি উড়াইয়া ছড়াইয়া বহিয়া গেল। ঘুমিয়ে কে রে মিনু? ও মা, মা গো, যার বিয়ে তার মনে নেই, পালিয়ে এসে চিলেকোঠায় ঘুমানো হচ্ছে। রানী হাত ধরিয়া নাড়া দিতে মিনু একবার চাইয়া চোখ বুঝিল। নীরু বলিল, আহা, সারাদিন না খেয়ে নেতিয়ে পড়েছে, ঘুমোক না একটু, আমরা নিচে যাই। সেজদি ঝংকার দিয়া উঠিল, কিন্নিপোনা রাখো দেখি, আমরাও না খেয়েছিলাম একদিন, ঘুমোনোর দফা শেষ আজকের দিন থেকে। কি বলিস রে রানী? বিশেষ করিয়া রানীকেই জিজ্ঞাসা করিবার একটা অর্থ আছে। কথাটা গোপনীয়, কেবল সেজদি আড়ি দিতে গিয়া দৈবাত জানিয়া ফেলিয়াছিল। রানী মুখ টিপিয়া হাসিল,
দুই হাতে ঘুমন্ত মিনুর গলা জড়াইয়া ধরিয়া চুমু খাইয়া বলিতে লাগিল, মিনু ভাই জাগো, আজকে ঘুমোতে আছে, উঠে বর দেখতে এসো। তারপর মিনুর এলো চুলে হাত পড়িতে যেন শিহরিয়া উঠিল। দেখছো, সন্ধ্যাবেলার আবার নিয়ে মেরেছে হতভাগী। শুয়ে শুয়ে চুল শুকানো হচ্ছে, ভিজে চুল নিয়ে এখন উপায়। এই রাস বাঁধতে কি সময় লাগবে কম। নিচে উলুধ্বনি উঠিল। পিসিমা, নন্দরানী, শুভা, ওদের সব গলা। চল চল, চুল বাঁধতে হবে। ওঠ মিনু, শিগগিরই উঠে আয় বলিয়া মিনুর এলো চুল ধরিয়া জোরে এক টান দিয়া রানী ছুটিয়া দলে মিশিল। সিঁড়িতে আবার সমবেত পদধ্বনি। ধর্মর করিয়া মিনু উঠিয়া বসিল। তখন রানীরা নামিয়া গিয়াছে, ছাতে কেহ নাই। ঘুম চোখে ভাবিল এটা যেন তাদের কাজিডাঙ্গার বাড়ির দক্ষিণের চাতাল। আকাশ ভরিয়া তারা উঠিয়াছে, ছাতে ঝাপসা ঝাপসা আলো, ওদিকে ভয়ানক গণ্ডগোল উঠিতেছে। সব কথা মিনুর মনে পড়িল। আজ তার বিয়ে, সে ঘুমাইয়া পড়িয়াছিল। সকলে ডাকাডাকি লাগাইছে। হঠাৎ নিচের দিকে কোথায় দপ করিয়া সুতীব্র আলো জ্বলিয়া অনেকখানি রশ্মি আসিয়া পড়িল ছাতের ওপর। তাড়াতাড়ি আগাইয়া গিয়া সিঁড়ি ভাবিয়া যেই সে পা নামাইয়া দিয়াছে, চারিদিকে তুমুল হৈ হৈ পড়িয়া গেল, আর ভাঙিয়া সকলে ছুটিল। হারমোনিয়াম বাজাইয়া গান চলিতেছিল। পায়ের আঘাতে আঘাতে সেটা যে কোথায় চলিয়া গেল তার ঠিকানা রহিল না। একেবারে একতলার বারান্দায় পড়িয়া মিনু নিশ্চেতন। জল জল, মোটর আনো। ভিড় করবেন না মশাই, সরুন, ফাঁকা করে দিন। আহা হা, কী করো, মোটরে তোল শিগগিরি। গামছা কাঁধে কোন দিক হইতে কন্যার বাপ ছুটিতে ছুটিতে আসিয়া আছাড় খাইয়া পড়িলে। জজবাবুর সেই মোটরে চড়িয়া মিনু হাসপাতালে চলিল। পররাস্তার রাশি 2 পথ গিয়া মোটর ফিরিয়া আসিল। আর যাইতে হইল না। রুশন চৌকি থামিয়া গিয়াছে। দরজার পূর্ব দিকে ছোট লাল চাদরের নিচে 4টা কলা গাছ পুঁতিয়া বিয়ের জায়গা হয়েছিল, সেইখানে সব নামাইয়া রাখা হইল। কাঁচা হলুদের মতো গায়ের রং, তার উপর নূতন গহনা পরিয়া যেন রাজেশ্বরী হইয়া শুইয়া আছে। কোণে চন্দনাকা শুভ্র কপাল ফাটিয়া চাপ চাপ জমা রক্ত লেপিয়া রহিয়াছে। নাক ও গালের পাশে রক্ত গড়াইছে। মেঘের মতো কালো চুলের রাশি, এখানে সেখানে রক্তের ছোপে ডগমগে লাল। ভিতরে বাইরে নিদারুণ স্তব্ধতা। বাড়িতে যেন একটা লোকও নাই। সবের মাথার উপরে একটি খড়জ্যোতি গ্যাস জ্বলিতেছে। বাড়ির মধ্যে স্তব্ধতা চিরিয়া হঠাৎ একবার আর্তনাদ আসিল। ও মা, ও মা গো, আমার লক্ষ্মী মানিক রাজরানী মা। নীলমাধব সকলের দিকে চাহিয়া ধমক দিয়া উঠিলেন, হাত পা গুটিয়ে বসে আছো যে? বরসজ্জার প্রকাণ্ড মেহগানি পালিশ খাট কজনের টানিয়া নামাইয়া আনিল। এতক্ষণ বেণুধরকে লক্ষ্য হয় নাই। এইবার ভিড় ঠেলিয়া আসিয়া সবের কাছে খাটের বাজুতে ভর দিয়া সে স্তব্ধ হইয়া দাঁড়াইল।
হাতের মধ্যে কাজললতা তেমনি ধরা আছে। কাঁচের মতো স্বচ্ছ অঞ্চল আধ নিমীলিত দুটি দৃষ্টি। মৃত্যুর সেই স্থিমিত চোখ দুটির দিকে নিষ্পলক চাহিয়া বেণুধর দাঁড়াইয়া রহিল। বাপ ঝুঁকিয়া পড়িয়া পাগলের মতো আর্তনাদ করে উঠলেন, একবার ভালো করে চা দেখি, চোখ তুলে চা। ও কি! নীলমাধব ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া ফেলিলেন, কিন্তু তিনি থামিলেন না। সজল চোখে বারবার বলিতে লাগিলেন, ও বেআই, বিনি দোষে মাকে আমার কত গালমন্দ দিয়েছি, কোনো সম্বন্ধ এগুতে চায় না। তার সমস্ত অপরাধ দিন রাত মা ঘাড় পেতে নিয়েছে, একবার মুখ তুলে একটা কথাও কয়নি। ও খুকি, আর বকবো না, চোখ তুলে চা একবার। ভিড় জমিয়া গিয়াছিল। নীলমাধব ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমরা? 8টা বেজে গেছে, রওনা হও। 8:30টায় লগ্ন ছিল। বেণুধরের বুকের মধ্যে কাঁপিয়া উঠিল, যেন শুভ লগ্নে তাহাদের শুভদৃষ্টি হইতেছে। লজ্জানত বালিকা চোখ তুলিয়া চাহিতে পারিতেছে না। বাপ তাই মেয়েকে সাহস দিতে আসিয়া দাঁড়াইছে। ফুল ও দেবদারু পাতা দিয়া গেট হইয়াছিল। সমস্ত ফুল ছিঁড়িয়া আনিয়া সকলে সবের উপর ঢালিয়া দিল। বেণুধর গলার মালা ছিঁড়িয়া সেই ফুলের গাদায় ছুঁড়িয়া দ্রুত বেগে ভিড়ের মধ্যে দিয়া পলাইয়া গেল। ছুটিতে ছুটিতে রাস্তা অবধি আসিল। সর্বাঙ্গ দিয়া ঘামের ধারা বহিতেছে, পা টলিতেছে, নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতেছে। মোটরের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়া উন্মুক্তের মতো সে বলিয়া উঠিল, চালাও চালাও এক্ষুনি। গাড়ি চলিতে লাগিল হুস হুইল। তখনও আগাগোড়া তাহার বরের সাজ, এক বোঝা কোট কামিজ, তার উপর শৌখিন ফুলকাটা চাদর, বিয়ের উপলক্ষে পছন্দ করিয়া সমস্ত কেনা। একটা একটা করিয়া খুলিয়া পাশে সমস্ত স্তূপাকার করিতে লাগিল। তবু কি অসহ গরম! বেণুর মনে হইল সর্বদেহ ফুলিয়া ফাটিয়া এবার বুঝি ঘামের বদলে রক্ত বাহিরে হইবে। ক্রমাগত বলিতে লাগিল, চালাও, খুব জোরে চালাও গাড়ি। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি শেষ নয়, এর পরের পার্টটা নিয়ে আমি খুব শিগগিরই আবার আসব। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন গল্প আমি বানাতে পারি। তাহলে আজকের মতো বিদায়।